প্রতিবাদ যখন রঙে আঁকা হয় দেয়ালের বার্তায়, যখন শব্দের ভেতর জ্বলে ওঠে আগুনে আগুনের কবিতা, যখন কণ্ঠস্বর হয়ে ওঠে সাহসের প্রতিধ্বনি, মনের মধ্যে জমে থাকা ক্ষোভ রূপ নেয় আন্দোলনে, তখন সব মিলে জন্ম নেয় এক অদম্য জাগরণ। ৩৬ জুলাই আমাদের গণ অভ্যুত্থানের ভাষা। আমরা ফিরে দেখব সেই সাহসী দিনগুলো যেখানে বিক্ষোভ, সঙ্গীত, শিল্প, গণমাধ্যম আর ছাত্র জনতার কণ্ঠ একসাথে গড়ে তুলেছিল অপ্রতিরোধ্য প্রতিরোধের ভাষা। ৩৬ জুলাই আমাদের প্রতিবাদের ভাষা। ৩৬ জুলাই আমার প্রতিরোধের আগুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৩৬ জুলাই উপলক্ষে চ্যানেল আইয়ের আয়োজন আমার প্রতিরোধের আগুনের প্রথম পর্বে। আজকের আমাদের বিষয় প্রতিবাদের কবিতা। স্বাধীনতার সূর্য যখন থমকে যায় তখন বিদ্রোহের ভাষা হয়ে ওঠে শব্দ, ছন্দ আর কাব্য। তখন ছন্দ হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, শব্দ হয়ে ওঠে প্রতিরোধ, আর কাব্য হয়ে ওঠে প্রতিবাদের কণ্ঠস্বর। আজকের আমাদের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশবরেণ্য ৩ জন কবিকে, যারা তাদের লেখনী দিয়ে, তাদের কাব্য দিয়ে সবসময় আমাদেরকে উদ্দীপিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের সঙ্গে আছেন কবি, সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন কবি ও শিক্ষক শান্তা মারিয়া, এবং আমাদের সঙ্গে আছেন কবি এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান। আপনাদের ৩ জনকেই স্বাগত। এবং আমি শুরুতেই যেমনটি বলছিলাম, আজকে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে কবিতা তাৎপর্য এবং কবিতা কিভাবে যে কোনো গণ অভ্যুত্থানকে, গণ আন্দোলনকে আরও বেশি উদ্দীপিত করে সে বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আমি একটু জানতে চাইব হাসান হাফিজ, আপনার কাছেই, যে কোনো গণ অভ্যুত্থান কিংবা রাজনৈতিক সংগ্রাম, সেই ক্ষেত্রে কবিতা আসলে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? অনেক বিপ্লবী ভূমিকা পালন করে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আছে, সেগুলি কিন্তু এই ৩৬ জুলাইয়ের যে অভ্যুত্থান, সেখানেও কিন্তু প্রেরণা জুগিয়েছে, শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা আহত হয়েছেন, অংশ নিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের রক্তের এবং ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা সুযোগ পেয়েছি। আমরা দেখেছি যে জেনজি, যারা এই তরুণরা, যেটা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যে দীর্ঘ আন্দোলন, অনেক গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পদ পাচার, প্রতিষ্ঠানকে ধ্বংস করা এবং প্রহসনমূলক ৩টি নির্বাচন, সেগুলিকে প্রতিহত করার জন্য, সেই সংস্কৃতিটাকে নস্যাৎ করে প্রকৃত গণতান্ত্রিক একটা সমাজ গঠনের জন্য যে তরুণরা যেই ৩৬ জুলাই, আমরা বলি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটা যে তারা বিনির্মাণ করেছে, তারা সেখানে কিন্তু কবিতা অনেক বড় ভূমিকা পালন করেছে। আমরা যদি এখনও ঢাকার রাস্তায় গ্রাফিতিগুলি বিদ্যমান, এবং সেখানে তরুণদের সৃষ্টিশীল স্লোগান আমরা দেখতে পাচ্ছি, যেগুলি মানুষকে উদ্দীপিত করেছে, সাধারণ মানুষকে প্রাণিত করেছে এবং বিদ্রোহের শক্তি সঞ্চার করেছে। ফলে কিন্তু সর্বপ্লাবী একটা ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং স্বৈরাচারকে আমরা দূর করতে সক্ষম হয়েছি। সেটা ছিল একটা প্রাথমিক বিজয়। এখন হবে যে একটা সত্যিকারের সুষ্ঠু গণতান্ত্রিক, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর, এবং তারা প্রকৃত গণতান্ত্রিক সমাজটাকে বিনির্মাণ করবে। তাহলেই জুলাই চেতনাটার একটা পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাবো। সেখানেও আশা করি কবিতা আমাদেরকে প্রেরণা যোগাবে, জুগিয়ে যেতে থাকবে। একদমই তাই। আমি যেতে চাচ্ছি শান্তা মারিয়া আপনার কাছে। আমরা শুনছিলাম আসলে কবিতা কিভাবে উদ্দীপিত করছে, কিভাবে শক্তি সঞ্চার করছে তরুণদের মাঝে কিংবা যে কোনো অভ্যুত্থানে। আপনার কাছে একটু জানতে চাইবো, আসলে কবিতা কিভাবে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে? আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে প্রথম থেকেই দেখব যে আমরা যতগুলো গণ আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমাদের সংগ্রাম হয়েছে, জাতীয় মুক্তি আন্দোলন হয়েছে, সব ক্ষেত্রে কবিতা কিন্তু প্রতিবাদের ভাষা হয়েছে এবং জনগণকে উদ্দীপিত করেছে। আমরা ২১শে ফেব্রুয়ারির কথা ভাবি, ভাষা আন্দোলনের কথা ভাবি। ভাষা আন্দোলনে আমাদের যে ২১শে ফেব্রুয়ারির মহান সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো, সেটাও তো কবিতাই। এবং এরপরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময়ও কবিতা অনুপ্রাণিত করেছে ৯০-এর গণ আন্দোলনে। ৯০-এর গণ আন্দোলনে কিন্তু এদেশের প্রথম সারির কবিরা এগিয়ে এসেছেন, তরুণ কবিরা এগিয়ে এসেছেন, প্রবীণরাও এসেছিলেন, এবং সেই সাথে কবিতা স্বৈর শাসকের পতনকে ত্বরান্বিত করেছে। আর এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে তরুণদের মধ্যে থেকেও অসাধারণ সব কবিতার
জন্ম হয়েছে, যেগুলো বলবো যে স্লোগান থেকে স্লোগানই কবিতা হয়ে উঠেছে। যেমন বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, এই স্লোগান কবিতা হয়ে উঠেছে, মানুষের মুখে ভাষা জুগিয়েছে। কবিতা সবসময় আসলে জনগণের ভাষা। যখনই জনগণের ভাষা হয়ে ওঠে, জনগণ যখন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়, তখন কবিতা তাকে ভাষা দেয়। কবিতার মধ্য দিয়ে তাদের বিপ্লবের চেতনাটা প্রতিফলিত হয়। জুলাই বিপ্লবের 1 বছর কিন্তু হয়ে গেল। আমাদের উচিত সাংস্কৃতিক ক্ষেত্রে দেশ গঠনের জন্য বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা ভাবনা করা, বাংলাদেশকে ভালোবাসার জন্য, দেশ গঠনের জন্য, এবং জুলাইয়ের চেতনা, যেটা গণতন্ত্রের চেতনা, বৈষম্য বিরোধের চেতনা, সেই চেতনাকে ধারণ করে আরও নতুন সৃষ্টি হবে, কবিতা লেখা হবে। এবং এটাই এখন সাংস্কৃতিক কর্মীদের, কবিদের, লেখকদের কাজ। আমি এবারে মোহন রায়হান আপনার কাছে যাচ্ছি। গত আন্দোলনেও আমরা দেখেছি কবি নজরুল থেকে শুরু করে আপনাদের লেখা কবিতাগুলোও আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। গত আন্দোলনে আসলে কবিতার ভূমিকা কেমন ছিল? শুধু বাংলাদেশ নয়, আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখি রুশ বিপ্লবে, চায়না বিপ্লবে, কিউবা বিপ্লবে, ভিয়েতনামের বিপ্লব, চিলি সহ পৃথিবীর সমস্ত জাতীয় মুক্তি সংগ্রাম এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে কবিতা সবচাইতে কার্যকর ভূমিকা পালন করেছে। কবিতা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মারণাস্ত্র, যা যে কোনো শাসক, শোষক, নিপীড়ক, স্বৈরাচার, ফ্যাসিবাদকে ধ্বংস করে দিতে পারে। চর্যাপদের কবিরাও সেখানে তাদের সেই সময় যে ব্রাহ্মণ্যত্ববাদের আধিপত্য, সেই আধিপত্যের বিরুদ্ধে সেই সময় চর্যাকারেরা কথা বলেছে, প্রতিবাদ করেছে। আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা বলি, সেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেই সময়ের রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ সহ, সুভাষ মুখোপাধ্যায় সহ সেই সময়ের সমস্ত কবিরাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কলম ধরেছে। আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের 52-এর ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনোত্তর বাংলাদেশের সমস্ত সামরিক, বেসামরিক সমস্ত স্বৈরশাসন, অপশাসন, জুলুমবাজ, ফ্যাসিবাদ, তাদের বিরুদ্ধে কবিতাই প্রথম গর্জে উঠেছে। 90-এর গণ অভ্যুত্থানের সময় আমরা জাতীয় কবিতা পরিষদের জন্ম দিয়েছিলাম। দেশের প্রধান সারির সমস্ত প্রগতিশীল কবিরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক মোহনায় একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছিল সামরিক স্বৈরাচারের, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আজকে আমার হাতে একটি জুলাই গণ অভ্যুত্থানের সংকলন আছে, বাংলা একাডেমি প্রকাশ করেছে। অনেক কবিদের কবিতা ছাপা হয়েছে যাদের আমরা চিনি না, জানি না, কিন্তু তারা এটা প্রতিবাদ করেছে। বাংলাদেশে যারা প্রথম সারির কবি, যারা বাংলাদেশের ওই যে হাসান হাফিজের মতন কবিরা, যারা প্রকাশ্যে শুধু ফেসবুকে না, তারা কবিতায় লিখেছে, রাজপথে কবিতা পড়েছে, বিভিন্ন অনুষ্ঠানে কবিতা পড়েছে, এবং এই ফ্যাসিস্ট, স্বৈরাচারী, খুনি, পতিত হাসিনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। হাসান হাফিজ, আপনার কাছে আমরা কবিতা নিয়ে কথা বলছিলাম। আসলে প্রতিবাদের কবিতা, এই প্রতিবাদের কবিতা কি কেবলই রাজনৈতিক বক্তব্য, নাকি এর সাথে আসলে সামাজিক সাংস্কৃতিক মাত্রাও রয়েছে? রাজনৈতিক নয় শুধু, সমস্ত অন্যায়, অবিচার, বৈষম্য, নারী নির্যাতন, অমানবিকতা, পাশবিকতা সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ কবিরা করেছে সেই আদিকাল থেকে, এবং যত দিন আসবে এইসব থাকবে, এগুলো প্রতিবাদও অব্যাহত থাকবে। মানুষকে সেগুলি শানিত করবে এবং প্রতিবাদে উদ্বুদ্ধ করবে, বিক্ষোভে প্রাণিত করবে। সেটাই আমরা দেখেছি, এবং সেই কারণেই আমরা দেয়াল লিখন যেগুলি দেখেছি সেটা একটা অসাধারণ কাজ হয়েছে। এটার উপরেও কিন্তু অনেক ফিল্ম হবে, গান হবে, কবিতা হবে, অনেক কিছু হবে। এটা আমাদের কিন্তু একটা
মশাল হিসেবে কাজ করবে ভবিষ্যতে সংগ্রাম করার জন্য। এই ৩৬ জুলাই কিন্তু আমাদের একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করবে এবং এখান থেকে আমরা পাথেয় নেব, আমরা শক্তি সঞ্চয় করব এখান থেকে। ভবিষ্যতেও যখন অন্যায় আসবে, অবিচার আসবে, বৈষম্য আসবে, স্বৈরাচার আসবে, আমরা রুখে দাঁড়াবো। কবিতা নিয়ে অনেকক্ষণ ধরে আসলে কথা বলছিলাম, আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি আপনারই লেখা একটি কবিতার বই, সেখান থেকে আমি একটি মানে একক গ্রন্থই করেছি জুলাই বিপ্লবের উপরে, 52টি কবিতা আছে, সেখান থেকে একটি কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম হলো মুগ্ধ জেগে আছি। পানি লাগবে পানি, বলতে বলতে দ্রুত মুগ্ধ মরে যায়। ঘাতক বুলেটে রক্ত পিপাসার চিহ্ন ছাপ দেখি, ঘৃণিত খোদিত। বৈষম্যের বিষ বৃক্ষ উপড়ে ফেলা ছিল সুকঠিন, কঠিনেরে ভালোবেসে ইস্পাতের মতো দৃঢ়তায় সগর্বে উঠতে থাকে দ্রোহ আর অর্জনের রক্তিম পতাকা। এসো হে সুন্দর শান্ত সৌম্য ভোর, তোমাকে ফোটাতে কত প্রাণ কত স্বপ্ন বলি দিতে হলো। পানি লাগবে পানি, মমতা মাখানো কণ্ঠে মানবতা ফোটাতে ফোটাতে অদম্য অপরাজেয় সে তারুণ্য যার নাম ছিল মুগ্ধ। ধাতব জিঘাংসা এসে বুকে বেঁধে ওর, শ্বাসরুদ্ধ সে যুবক, তার বুক শূন্য হয়, বিক্ষোভে উত্তাল হয় জনপদে বিপ্লবী জোয়ার। মর্মান্তিক যন্ত্রণায় কেন থমকে যায় হে মুগ্ধ তোমার আকাঙ্ক্ষা বাসনা? আমাদের অস্তিত্বে প্রবল প্রেরণার বীজ মন্ত্র হয়ে জেগে আছো। পানি লাগবে পানি, আমরা ওর নাফোটা স্বপ্নের কথা ছবি কতটুকু জানি? এ প্রশ্ন সরল, উত্তর কঠিন, উত্তর কঠিন। ধন্যবাদ আপনাকে অসাধারণ কবিতা আবৃত্তির জন্য। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আবারও শান্তা মারিয়া আপনার কাছে। আমরা আসলে গণজাগরণে, গণ অভ্যুত্থানে, বিপ্লবে কবিতা নিয়ে আপনাদের কাছ থেকে অনেক কথা শুনলাম। তরুণদের প্রতিবাদে আসলে কবিতার গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? তরুণদের প্রতিবাদে অবশ্যই কবিতা অনেক গুরুত্বপূর্ণ, আমি বলবো না, অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে আসলে তরুণদের প্রতিবাদই হচ্ছে কবিতা। তরুণদের যে কণ্ঠস্বর, যখন সেটা স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে যখন সোচ্চার হয়ে ওঠে, সেটাই কিন্তু অনবদ্য কবিতা, সেটাই আসল কবিতা। কারণ তারা প্রতিবাদ করছে, ন্যায়ের পক্ষে থাকছে। এবং তরুণরা কিন্তু আমরা দেখেছি যে এই বিপ্লবে, জুলাই বিপ্লবে, ৩৬ জুলাই, প্রচুর তরুণ যারা আগে হয়তো কখনো সেভাবে কবিতা লেখেননি বা অল্প হয়তো লিখেছেন, কিন্তু তারা কিভাবে জ্বলে উঠেছেন কবিতার আগুনে এবং তারা কিভাবে কবিতা লিখছেন, তাদের নাম আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে তারা অসাধারণ কবিতা লিখছেন। এবং হয়তো সেটা প্রথাসিদ্ধ বা সেই ছন্দ ব্যাকরণ মেনে নয়, কিন্তু সেটা হয়ে উঠেছে অমর কবিতা। তার মানে তরুণদের হাতেই কিন্তু কবিতার সর্বোত্তম সৃষ্টি হয় এবং পরবর্তী কবিতার ঝান্ডা আসলে তাদের হাতেই থাকে অবশ্যই। এবারে আপনার লেখা একটি কবিতা আমরা শুনতে চাই। আমি জুলাই বিপ্লব নিয়ে আসলে অনেকগুলো কবিতাই লিখেছি, তো সেখান থেকে একটি কবিতা আমি পড়ছি। জুলাই বিপ্লব, সাহসের বলিষ্ঠ গ্রাফিতি। বুকের ভিতর মৃত্যুর গভীর ধ্বনি বাজে, লাল সবুজ পতাকা দৃঢ় হাতে ধরে রিকশায় শুয়ে আছে মুমূর্ষু নাফিস। ঝরে পড়া রক্তচিহ্ন রাজপথে এঁকে চলে গণতন্ত্রের অমর পোর্ট্রেট। যাত্রাবাড়ি, চাংখারপুল, মোহাম্মদপুর, রামপুরা, বাংলা মোটর, উত্তরা, তারুণ্যের প্রবল জোয়ারে ভেসে যাচ্ছে স্বৈরাচারী অশুভ শক্তির ক্রূর আস্ফালন। আবু সাইদ, মুগ্ধ, ফারহান, শান্ত, শত শত নাম, শহীদের শবদেহ, মায়ের মাতম। রক্তাক্ত জুলাই বাংলার জমিনে সাহসের বলিষ্ঠ গ্রাফিতি। পৃথিবী বিস্ময়ে দেখে, পরাজয় জানে না জনতা, পরাজিত হয়নি বাংলাদেশ। আমরা আবারও যাচ্ছি মোহন রায়হান আপনার কাছে। আমরা জানি আপনি একই সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও অন্যতম একজন প্রতিষ্ঠাতা এবং আপনার দিকচিহ্ন নামের একটি সম্পাদনা করেছেন আপনি পত্রিকা। এখন আসলে কবিতা নিয়ে আপনি সারাটি জীবনই কাটিয়েছেন এবং সেগুলোর এখন আসলে কবিতা কেমন যাচ্ছে বা আপনাদের কার্যক্রম? কবিতা আসলে একটি নিরন্তর প্রক্রিয়া।
একজন কবি তার সারা জীবনের চর্চার মধ্য দিয়েই কবিতাকে সে শানিত করে, কবিতার উত্তরণ ঘটায়। এবং আমাদের এই জেনারেশনের যারা কবিতা লিখছে, তরুণরা কবিতা লিখছে, আমার মনে হয় যে এই তরুণদেরকে নতুনভাবে কবিতা লিখতে হবে। আমার মনে হয় না যে আমাদের এই তরুণরা ব্যতিক্রম ছাড়া আমাদের তরুণরা কবিতার কোনো বাঁকবদল এখনো ঘটিয়েছে, আমার মনে হয় না। কিন্তু তাদের হাতে আমাদের কবিতার মশাল তুলে দিয়ে যেতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার যে হাতিয়ার, সেই হাতিয়ার হিসেবে আমি কবিতাকে ব্যবহার করেছি। কবিতা যে শুধু প্রতিবাদের, প্রতিরোধের, যুদ্ধের তা তো নয়। কবিতা প্রেমের, বেদনার, দুঃখের, ভালোবাসা, বিরহের এবং সকল অনুভূতির আশ্রয়ই আসলে কবিতা। কবিতা যে আমি ৬৬-র ৬ দফা আন্দোলন অংশ নিয়েছি, ৬৯-এর গণ অভ্যুত্থানে মার খেয়েছি, ৭১-এ ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনোত্তর বাংলাদেশের সমস্ত আন্দোলন সংগ্রামের সামনে ছিলাম। এরশাদের সময় আমি ৫ বার অ্যারেস্ট হয়েছি। এবং আমার সৌভাগ্য যে এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম, যুবকদের সাথে, ছাত্রদের সাথে রাস্তায় নেমে আসতে পেরেছিলাম কবিতায় এবং প্রতিবাদে। এবং এই পর্যায়ে আমরা একটি কবিতা শুনতে চাই আপনার লেখা। এই গণ অভ্যুত্থান নিয়ে লেখা, ক্ষমা নেই, না ক্ষমা নেই, খুনিরা পাবে না কোনো ক্ষমা, কোনো করুণা নয় ওদের জন্যে। ওরা যে যাই হোক, যেখানেই লুকিয়ে থাকুক, দেশে বিদেশে, পাহাড়ে জঙ্গলে, মরুর বালুকণায় কিংবা মহাশূন্যে, ওদের খুঁজে আনো, ধরে আনো, সময়ের গলা টিপে ফাঁসিতে ঝোলাও। ওদের একমাত্র পুরস্কার মৃত্যু, নিছক মৃত্যু। ওরা গুলি চালিয়েছে মায়ের কোলের শিশুর বুকে, স্কুলের নীরব প্রাঙ্গণে বেপরোয়া স্বপ্নে ভেসে ওঠা কিশোর তরুণ তরুণীর হৃদয়ে। ওরা গুলি চালিয়েছে খেটে খাওয়া দিনমজুরের বুকে, শ্রমজীবী, নির্দল, সহজ, শ্রান্ত মানুষের জীবনে। তাদের কি ক্ষমা করা যায়? না, মৃত্যুই ওদের চূড়ান্ত ক্ষমা। গ্রামের মেঠো পথ থেকে শহরের রাজপথে, হাটের ছাউনিতে, দেয়ালের পোস্টারে, রাস্তায়, রিকশায়, দোকানে, যানবাহনে সেঁটে দাও ওদের বিভৎস মুখচ্ছবি। জেলিফিশের বিষাক্ত ছায়া যেন চিরকাল দেখা না যায়। তারা কোথায়? কোথায়? চোর, ঘুষখোর, দুর্নীতির বিষ বৃক্ষের ছায়াপথিক শি হুয়াং চিয়াংকাই, হালাকু, হিটলার, মুসোলিনি, ফেরাউন আর নমরুদের প্রেতাত্মারা, তোদের চেহারা তো আজকের শাসকদের মুখে। তোরা কোথায়? তোদের বুকের পাটা কই? অবৈধ ক্ষমতার সিংহাসনে বসে আমারই টাকায় কেনা বন্দুক তুলে ধরেছিলি আমারই বুকের দিকে। আমার কণ্ঠ রোধ করতে চেয়েছিলি, আমার কলমকে, আমার স্বপ্নকে, আমার প্রতিবাদকে গিলে ফেলতে চেয়েছিলি নিঃশ্বাসহীন রাত্রির অন্ধকারে। আজ কোথায় তোরা? কোথায় তোদের সেই নির্জন গুহা, তোদের লুকানো? শোন, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা, শহরের ময়লা পরিষ্কারকারী মা বোনেরা তোদের খুঁজছে। তোদের পৈশাচিক দম্ভ, চাঁদাবাজি, নিপীড়নের হিসাব বুঝে নিতে চায়। আর তোরা ক্ষমতার থালায় হার চাটে এমন সারমেয় দালাল, নপুংসক, চাটুকার। তোদের কলম নিঃশব্দ যখন গুম, খুন, জবাই আর লুটপাটে মুখ থুবড়ে পড়ে মানবতা। জুলাই যুদ্ধের শহীদের তাজা রক্তে ভেজা মাটি জিজ্ঞেস করে, কবি লেখকরা কোথায়? মানবিকতার কাঙাল গৌরবের ভেগধারীরা কোথায়?
স্বৈরতন্ত্রের পদলোহী বসন্তের কোকিল সেজে ফ্যাসিবাদের বন্দনার গায়করা, তোদের শিল্পবোধ, তোদের শিল্প তো অন্ধ, কণ্ঠ তো বিকৃত, তোরা কোথায়? আজ কোথায় সেসব ধিকৃত ভণ্ড সংস্কৃতিকে ভাগাড়ে ছুঁড়ে ফেলা মুনাফাবাজ মুখোশধারীরা? আমাদের স্বাধীনতা যে এসেছিল রক্তের ঢেউয়ে, আজ বন্দুকের নলে বন্দী। এই অবিচার, এই খুনের নেশা, এই ফ্যাসিস্ট রক্ত পিপাসুদের খুঁজে বের করতেই হবে। আইনের শীতল ছায়ায় বয়ে আনতে হবে ন্যায়ের আগুন। গণদুশ্মন, অপরাজনীতির মাফিয়া, লুটেরা, তোদের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, চিরকাল তোদের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। আপনার তেজস্বী কবিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসছি হাসান হাফিজ আপনার কাছেই। এই যে একটি বছর পার হয়ে গেল একটি গণ অভ্যুত্থানের, একটি বিপ্লবের, এবং নিশ্চয়ই সেই অভ্যুত্থানটি হয়েছিল একটি স্বপ্নের বাংলাদেশ প্রত্যাশা করে। সেই স্বপ্নের বাংলাদেশটা আসলে কেমন আপনার কাছে জানতে চাইব। একটা বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে মানবিকতা থাকবে, বৈষম্য থাকবে না, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলতা থাকবে, একটা পরমত সহিষ্ণুতা থাকবে, প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা এবং বিকাশের একটা ক্ষেত্র হবে, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা সেরকম বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা আর কতকাল পিছনে পড়ে থাকবো? 55 বছর প্রায় দেশ স্বাধীন হলো। আমরা নিজেদের মাথা উঁচু করে আমরা চলতে চাই। শান্তামারি আপনার কাছে জানতে চাইবো আপনার স্বপ্নের বাংলাদেশের কথা ছোট্ট করে। আমার কাছে মনে হয় যে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত আর সাম্প্রদায়িক সম্প্রীতি যেন থাকে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেন একটি সুখী রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই পরিচয়ে আমরা যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। একই প্রসঙ্গে যেতে চাই মোহন রায়হান আপনার কাছে, কেমন বাংলাদেশ চান মোহন রায়হান? আমাদের 1971 মহান মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমাদের 24 জুলাইয়ের একই দাবি ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ। 71-এর একজন মুক্তিযোদ্ধা হিসেবে চাইব একটি শ্রেণীহীন, শোষণহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সুন্দর, স্বপ্নময় বাংলাদেশ। অনেক ধন্যবাদ। এবং লাল সবুজের পতাকা আমাদেরকে যেন বারবার গর্বিত করে, আমরা যেন আমাদের এই পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি এবং এই সোনার বাংলাদেশ গড়ার কাজে আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে পারি, তেমনটি আমরা সকলে প্রত্যাশা করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য এবং কবিতা আবৃত্তি করার জন্য। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং আজকের এই দিনে বাংলাদেশে সংগঠিত প্রত্যেকটি গণ অভ্যুত্থান, প্রত্যেকটি বিপ্লবে শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ গড়ার কাজে যেন এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।